চুপ করো তুমি একটু দি। নাম ডাক ওসব বাইরে, বাড়িতে আবার কিসের নাম ডাক? ফুলটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, দেখেছো? খুব সুন্দর। তাই না তাই, বাড়িতে ও যা আমরাও তাই, ব্যাস। আরে অদ্ভুত তো, আমি কি একবার অস্বীকার করেছি মা, দেখেছো? অস্বীকার করে পার পাবি তুই? পাপা, পাপা, এতক্ষণ দাঁড়িয়ে আছো, কোনো কথা বললে না তো? কেমন আছো? দেখছিলাম তোমার বন্ধুদের, পাড়ার যারা এসেছিল সবাই তোমাকে নিয়ে কিরকম মাতামাতি করছিল, তাই আর যাই। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। আমি তো 2 বছর মুম্বাইতে ছিলাম, তুমি তো একবারও আমার সাথে দেখা করতে গেলে না। তুমি তো একবার আমায় ডাকলে না। তুমি তোমার মাকে ডেকেছো, তোমার মা বার দুয়ে ঘুরে এলো, তুমি তো আমায় বলনি। হ্যাঁ, আলাদা করে হয়তো তোমায় বলিনি, কিন্তু আমি ভেবেছিলাম তুমি আসবে। যাই হোক, সরি। আমি এমনি বললাম, আমি কিছু মনে করিনি, এক্সপেক্টও করিনি। তোমার মা তো গেছে, আর আমিও যদি যেতাম, তুমি জানো তোমার দাদু ঠাম্মি এদের বয়স হয়ে গেছে, ওদের ফেলে যাওয়া। আচ্ছা মা, দাদু ভাই আর ঠাম্মি এখনই গেল পিসিমণির বাড়িতে? কেন গো, পরে তো যেতে পারতো। আরে তো পিসি মশাইয়ের মেয়ের বিয়ে হলো না, তখনই তো গেছে। আর গেছে তো পিসি ছাড়তে চাইছে না, কটা দিন থেকে তারপর আসবে, চলে আসবে, এর মধ্যেই চলে আসবে। আচ্ছা, সবাইকে দেখছি, দিঠি কোথায়? ওকে দেখছি না। দিঠি তো এই সময় চেম্বার করে, তবে আজকে ও এখানে চেম্বার করে একটা গ্রামে যাবে চেম্বার করতে। আজকে ফিরবে না, আজকে রাতে ওখানে থাকবে, কালকে ফিরবে। গ্রামে? মানে কোন গ্রামে? মাধবপুর। আমি তোদের সঙ্গে এই বিষয়ে একটা কথাও বলতে চাইছি না ছোট্ট ভাই। তোরা যখন ছেলেটাকে সম্মানই করিস না, ছেলেটার ফ্যামিলিকে সম্মান করিস না, আমি কেন কথা বলবো বলতে এই বিষয়ে তোদের সাথে? কাকে সম্মান করব, কাকে অসম্মান করব, সেটা একান্ত আমাদের পার্সোনাল চয়েস দিঠি। তুই কাউকে সম্মান করার জন্য বাধ্য করতে পারিস না। দিঠি, তুমি কিন্তু অত্যন্ত বাড়াবাড়ি করছো। হ্যাঁ, এই বাড়াবাড়ি করাটা তুমি এবার কমাও। কাল থেকে ওদের হিয়ারিং, কাল থেকে আমাকে কোর্টে যেতে হবে। কি শুনছিস? তার মানে কাল থেকে তোমার পড়াশোনা শিখে উঠে গেল? যেদিন যেমন হিয়ারিং পড়বে, যদি ফার্স্ট ধাপে ক্লাস করা সম্ভব হয় তাহলে আমি করে যাব, যদি সেকেন্ড ধাপে সম্ভব হয় তাহলে সেটা করব। কিন্তু আমার প্রায়োরিটি যেমন পড়াশোনা, তেমন আমার প্রায়োরিটি ছোটু। এই পুরো প্রসেসটাই আমাকে থাকতে হবে। মাধবপুর মানে? তুমি ঠিকই ধরেছ, তুমি যেটা ভাবছো সেটাই। মাধবপুরে যায় সপ্তাহে একদিন করে চেম্বার করতে। এত গ্রাম থাকতে সেই মাধবপুরেই? কি বলবো বল, দিঠি এখন বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। আমাকে বললো আমি একটা দিন করে একটা গ্রামে চেম্বার করতে চাই, আর মাধবপুরেই করতে চাই। কারণ ওই গ্রামটা আমার চেনা জানা। তো এখন কি বলবো, আমি তো বারণ করতে পারি না, তাই না? হ্যাঁ, কিন্তু আশা করি এর মধ্যে অন্য কিছু নেই। অন্য অন্য কিছু মানে? ছেলেটা তো এখনো জেলেই আছে। হ্যাঁ, জেলে আছে ঠিক আছে, তার মানে তো সারা জীবন জেলে থাকবে না, একদিন তো জেল থেকে বেরোবে। কি বলবো বল, আমি না এই বিষয়ে দিঠির সাথে কোনো কথা বলিনি। ও যা বলেছে সেটাই, ওর মুখের কথাটাই ধরে নিয়েছি। তাছাড়া দেখ, দিঠি তো এখন বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, আগের মতন তো আর ছেলে মানুষ নেই ও। ঠিক আছে, ও আসুক, আমি কথা বলবো। হ্যাঁ রে, তোকেই কথা বলতে হবে, কারণ জাম্বু তো এখানে নেই, জাম্বু তো বিদেশ চলে গেছে ডাক্তারি করতে। তুই তো আমার একমাত্র ভরসা। আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম যে তুই এসে যদি একটু দিদির সাথে কথা বলিস।
সুচিত্রা ঘোষ কে আছেন? এই যে আমি আছি। হ্যাঁ, যান ভেতরে যান। শুনুন, এইটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খাবেন। আসুন। বসুন। বলুন কি হয়েছে? আপনাকে তো 2-3 সপ্তাহ আগে একবার দেখেছিলাম না? বলুন এখন কেমন আছেন? হ্যাঁ দিদি, ভালো আছি। আপনি 3 সপ্তাহ পর একবার দেখা করতে বলেছিলেন, তাই এসেছি। আচ্ছা দিদি, ইঞ্জেকশনটা কি এখনও নিতে হবে রোজ? দেখি প্রেসক্রিপশন দেখি আগে। দিদি, তুমি ওনাকে বলেছিলে যে 1 মাস নিতে হবে ইঞ্জেকশনটা। উনি মাত্র 20 দিন নিয়েছেন। দিদি, 10 দিন নিতে হবে এখনো। দিদি, ইঞ্জেকশনটা 20 দিন নিলে হবে না, আবার 10 দিন কি নিতেই হবে? তুমি তো খুব অ্যানিমিক, তোমার অনেক খাওয়া দাওয়ার প্রয়োজন। 1 মাসের ইঞ্জেকশন দরকার বলেই তো আমি 1 মাসে লিখেছি। এখন 20 দিনের দরকার হলে 20 দিনে নিয়ে লিখতাম। কি অসুবিধে নিতে? পয়সার বড় অভাব বাড়িতে। স্বামীর কাজটাও হঠাৎই চলে গেল। কিন্তু ইঞ্জেকশনটা নিলে যে তোমার শরীরের জন্য খুব ভালো হতো। আর কতই বা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, বৌদি তোমাকে ইঞ্জেকশনটা পুশ করে দেবে, আমি বৌদিকে ইঞ্জেকশনের দাম দিয়ে দেবো, ঠিক আছে? আপনি তো অনেক করছেন দিদি আমাদের জন্য। আমার গায়ের লোকেরা তো আপনার নাম বলতে অজ্ঞান। মানুষের সেবা না করলে আর ডাক্তারি পড়ে করলাম কি বলো? ডাক্তারি তাহলে পড়েছি এই জন্য। তবে একটা কথা কি বলো তো, তোমরা যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমি নিজের দিক দিয়ে যথাসাধ্য চেষ্টা করছি। যতক্ষণ আমি পারবো আমার সাধ্য মতো চেষ্টা করব। আমার সাধ্যের বাইরে বেরিয়ে গেলে তো আর কিছু করতে পারবো না। তোমাদের অসুবিধে হলে কিন্তু আমাকে জানাবে, কেমন? এই দেখো, এখন যেমন বললে সেজন্য বাকি 10 দিনের ইঞ্জেকশনের ব্যবস্থাটা হয়ে গেল। আমাকে বলবে, কেমন? হ্যাঁ দিদি, আগে উঠে দাঁড়াতে গেলে খুব মাথা ঘোরাতো, উঠে দাঁড়াতে পারতাম না। আর গরিবের ঘরে কি খাবো, ওই ভাতের ফ্যানটা খাই। ভাতের ফ্যান খুব ভালো জিনিস, ওটা খাবে, ওটার মধ্যে অনেক কিছু আছে। এনো। আচ্ছা দিদি, তাহলে আমি আসি। হ্যাঁ বৌদি, হ্যাঁ। তুমি ইঞ্জেকশনটা কিন্তু দিতে থেকো। হ্যাঁ, ওই তো কথা হয়ে গেল। আপনি যেরকম আসতেন আমাদের বাড়িতে রোজ সকালবেলা, সেরকমই আসবেন। হ্যাঁ, বাকি আর 10 দিন। ঠিক আছে? ঠিক আছে, আসুন। মানে আমরা যদি ডিসাইড করি যে তোমার অন্যার সাথে নয় অন্য কারোর সাথে বিয়ে দেবো, সেটাও আমাদেরই ব্যাপার তো। বৌদি ভাই না যা তাম্মা, মানে তুই এবার একটু ফ্রেশ হয়ে নে, হ্যাঁ, জামা কাপড় চেঞ্জ করে নে। ডিঙ্কা, ভালো আছো? তুমি এখানে